এখন আমরা আলোচনা করব আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি। 9-10-এ তোমরা আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি কারা কারা পড়ছো? 9-10-এ তোমরা আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি কারা কারা পড়ছিলা তোমরা? না পড়লেও কোনো সমস্যা নাই, কেমন? সবে আবার একদম জিরো থেকে আমরা স্টার্ট করি। প্রথমে আসলে তাহলে আমরা আলোচনা করা শুরু করি, চলো, যে আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি জিনিসটা কি। আচ্ছা দেখো, আমাকে একটা জিনিস বলো তো, তোমাদেরকে 1 মোল এই জিনিসটা পড়াইছিলাম না? 1 মোল, এখানের মধ্যে কয়টা পরমাণু থাকে বলতে পারবা? 1 মোলের মধ্যে কয়টা পরমাণু থাকে? এটা গুণগত রসায়নে পড়াইছি। একটা জিনিস মনে রাখবা যে 6.022 গুণন 10⁻23 সংখ্যক পরমাণু। সবসময় মনে রাখবা কি, যে 1 মোলের মধ্যে সবসময় এত সংখ্যক জিনিস থাকে। তাহলে ধরো কথার কথা, আমরা এখন কি জানি যে $1 মানে কত টাকা বলতে পারবে আজকের দিনে? $1 মানে কত টাকা? 120 টাকা। ধরো কথা, আমি জানি না এক্স্যাক্টলি কত টাকা, 120 টাকা। তাহলে আমার কাছে যদি কোথাও, মানে ধরো আমার কাছে যদি 240 টাকা থাকে, এই 240 টাকা না লিখে আমি চাইলে কি লিখতে পারি? এখানে $2 লিখতে পারি। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে ডলার হচ্ছে একটা বড় একক, মানে ছোট ইউনিটগুলোকে জোড়া লাগাই আমি লিখতেছি। মানে কাহিনী কি, পরমাণুর সংখ্যা যেগুলা, এগুলো পরমাণু আসলে খুবই ক্ষুদ্র। তো তুমি এত সংখ্যক কণা নিয়ে ক্যালকুলেশন করাটা তো টাফ। তো আমরা যেটা করবো তখন, এত সংখ্যক কণাকে আমরা একটা বড় ইউনিট দিয়ে রিপ্লেস করে দিলাম মোল সংখ্যা দিয়ে। আমরা মনে রাখবো 1 মোল মানে কত? মনে রাখবো সবসময় 1 মোল মানে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। এটা মনে রাখবা, এটাকে আমরা বলি অ্যাভোগাদ্রো সংখ্যা। ওকে, এবার দেখো, আসো আলোচনা করি এই আয়নীকরণ শক্তির মেইন সূত্রটা কি। আমি তোমাকে আগে তোমাকে হচ্ছে আমি ডেফিনেশনটা বুঝাই দিই, পরে হচ্ছে আমি লেখাগুলো পড়বো এবং জিনিসপত্র নিয়ে সবগুলো আলোচনা করব। আয়নীকরণ শক্তি বলতে বোঝানো হয়, তুমি যদি 1 মোল বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু নাও। কাকে নিছো? 1 মোল বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু নিছো। খুব ভালো করে বুঝো, তুমি এখানে কাকে নিছো? 1 মোল বিচ্ছিন্ন পরমাণুকে নিছো। এইখান থেকে তুমি যদি 1 মোল ইলেকট্রনকে বের করে ফেলো, 1 মোল ইলেকট্রনকে বের করে ফেলো, কি করো? যে তুমি কি নিছো? 1 মোল বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু নিছো, এখান থেকে 1 মোল ইলেকট্রন বের করবা। তাহলে ইলেকট্রন বের করে ফেললে কি তৈরি হবে? ক্যাটায়ন নাকি অ্যানায়ন? ইলেকট্রন বের করে ফেললে কি তৈরি হয়? ক্যাটায়ন নাকি অ্যানায়ন তৈরি হয়? ইলেকট্রন বের করে ফেললে ডেফিনেটলি তোমার হচ্ছে আমাদের ক্যাটায়ন তৈরি হবে, রাইট? ওই অ্যানায়ন কেমনে? ইলেকট্রন যোগ করলে অ্যানায়ন তৈরি হয়, ইলেকট্রন বের করে ফেললে তো ক্যাটায়ন বা ধনাত্মক চার্জ তৈরি হয়। তাহলে এখানে কি তৈরি হবে তখন? 1 মোল বিচ্ছিন্ন গ্যাসীয় ধনাত্মক পরমাণু তৈরি হবে। ভাই কিচ্ছু বুঝতেছি না, সব আমি বুঝাচ্ছি, টেনশন একটু একটু ধৈর্য ধরো, আমি টেনশন নিও না, আমি বুঝাচ্ছি তোমাকে, একটু ধৈর্য ধরো জাস্ট। ওকে, চলো আমি তোমাকে এবার বুঝাই আসো। ধরো তুমি এখানে সোডিয়াম নিছো, সোডিয়ামে কয়টা ইলেকট্রন থাকে? 11টা ইলেকট্রন থাকে। তো সোডিয়াম থেকে তুমি একটা ইলেকট্রনকে বের করে ফেলবা, তাহলে এটা কিসে পরিণত হবে? এখন সোডিয়াম প্লাসে পরিণত হবে। জিনিসটা বুঝো, তুমি এখানে সোডিয়ামকে নিছো, ধরো এটা গ্যাসীয় অবস্থায় আছে, এখান থেকে তুমি একটা ইলেকট্রন বের করে ফেলছো, তাহলে সোডিয়াম প্লাসে পরিণত করছো, গ্যাসীয় সোডিয়াম প্লাস। তাহলে তখন এই একটি ইলেকট্রনকে বের করবা, যে ইলেকট্রনটা কি অটোমেটিক বের হবে একটা পরমাণু থেকে? একটা পরমাণু থেকে তো ইলেকট্রন অটোমেটিক বের হবে না, ইলেকট্রন তো কক্ষপথের মধ্যে আছে। তাহলে বাইরে থেকে তোমাকে একটা এনার্জি দেওয়া লাগবে, বাইরে থেকে এনার্জি দিয়ে সেই ইলেকট্রনটাকে বের করা লাগবে। আচ্ছা একটু করে তোমরা চ্যাট বন্ধ রাখো, কারণ আমি বলি তোমাকে একটু করে তুমি মনোযোগ দাও এই পড়াটাতে, না কিন্তু পরে বুঝবা না। এখন থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট পড়া স্টার্ট আয়নীকরণ শক্তি থেকে, সো একটু মনোযোগ দাও। আমি পড়ানোর পরে যত কোয়েশ্চন আছে সব কোয়েশ্চন করো, কোনো সমস্যা নেই, আমি বুঝাই। তাহলে শুরু করি, আসো। দেখো তুমি এখানে সোডিয়ামকে নিছো, সোডিয়াম থেকে ইলেকট্রন বের করে ফেলতেছো, সোডিয়াম প্লাসে পরিণত করতেছো। তো একটা মৌল থেকে বা একটা পরমাণু থেকে ইলেকট্রনকে বের করে ধনাত্মক আয়নে যদি পরিণত করো, বলো তো এখানে কি শক্তি দিতে হবে নাকি এখান থেকে শক্তি প্রডিউস হবে? জিনিসটা চিন্তা করো, যে কোনো পরমাণু যে স্টেবল অবস্থায় আছে সে তো আর নিচ থেকে ইলেকট্রনকে ত্যাগ করবে না। তাকে ইলেকট্রনটাকে ত্যাগ করাইতে গেলে বা তার কক্ষপথ থেকে ইলেকট্রনকে বের করতে গেলে তোমার ওইটার উপর কাজ করতে হবে না একটা, তোমার ওইখান থেকে ইলেকট্রন নিয়ে আসতে হবে না। মানে জিনিসটা চিন্তা করে দেখো, আমি বলি তোমাকে, এখানে সোডিয়ামের যে এটা ধরো সোডিয়ামের 3 নম্বর কক্ষপথ সোডিয়ামের, তো এখানে তো ইলেকট্রন এই লোক ঘুরতেছে, তো এই লোকটা তার কক্ষপথের মধ্যে আছে। এখন এই ইলেকট্রনটাকে যদি বের করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? এখানে যদি বের করতে চাও, দেখো এইখানের মধ্যে কিন্তু একটা আকর্ষণ বল আছে এই সোডিয়ামের নিউক্লিয়াসের সাথে, তাহলে তোমাকে কিন্তু বাইরে থেকে কাজ করা লাগবে। বুঝতে পারতেছো? এই ইলেকট্রন তো অটোমেটিক বের হবে না, তোমাকে কি করা লাগবে? বাইরে থেকে এনার্জি প্রদান করা লাগবে, তারপর হচ্ছে ইলেকট্রনকে বের করতে হবে। তো কোনো একটা জিনিস সবসময় মনে রাখবা, যে ধরো
এইখানে এটাকে যদি আমি একটা সিস্টেম চিন্তা করি, সোডিয়াম পরমাণুকে আমরা কি চিন্তা করতে পারি, এটা সিস্টেম। এইখানে কি তুমি সিস্টেমের উপরে কাজ করতেছো নাকি সিস্টেম নিজে নিজে কাজ করতেছে, কেউ বলতে পারবা? আনসার দাও তো একটা করে জিনিসটা, যে তোমার যখন তুমি একটা ইলেকট্রনকে বের করে ফেলো তখন সিস্টেম কি নিজে নিজে কাজ করে নাকি সিস্টেমের উপরে কাজ করতেছো? তুমি ইলেকট্রন বের করার বের যখন করতেছো তুমি কিন্তু সিস্টেমের উপর কাজ করতেছো, মানে ইলেকট্রনটাকে তুমি নিজে বের করতেছো, ইলেকট্রন কিন্তু বের হচ্ছিল না, কারণ ইলেকট্রনটাকে কিন্তু এই সোডিয়ামের নিউক্লিয়াসটা একটা আকর্ষণ বল দিয়ে টেনে ধরে আছে, সো এটা তো ঘুরতেছে। তো তুমি এই ইলেকট্রনকে তুমি নিজে বের করবা, তাহলে তোমাকে কিন্তু বাইরে থেকে এনার্জি দেওয়া লাগবে। ইলেকট্রনটাকে তুমি যদি বের করতে চাও তাহলে তোমাকে কিন্তু বাইরে থেকে এনার্জি দেওয়া লাগবে, তার মানে তোমার নিজের কাজ করা লাগবে সিস্টেমের উপর। তো তোমরা এই জিনিসটা পরে পড়বা, সেটা হচ্ছে কি, যদি আমরা কখনো সিস্টেমের উপর কাজ করি তাহলে এই প্রসেসটাকে বলা হয় তাপহারী প্রসেস। আচ্ছা, তাপহারী আর তাপ উৎপাদী এটা কি সবাই জানো? তাপহারী আর তাপ উৎপাদী এটা কি সবাই জানো? তাপহারী আর তাপ উৎপাদী, আচ্ছা অনেকেই জানো অনেকেই জানো না, আমি বলি তাপ উৎপাদী মানে হচ্ছে যেখান থেকে যদি কোনো একটা জিনিস থেকে তাপ উৎপন্ন হয় সেটাকে আমরা বলি তাপ উৎপাদী। আর তাপহারী মানে হচ্ছে যদি তাপ খরচ হয় তাহলে সেটাকে আমরা বলি তাপহারী। আমি তোমাকে লিখে দিই, একটু করে আসো এখানে, একটু করে চলো লিখে দিই, এখানে একটু করে চলো লিখে দিই। সেটা কি? সেটা হচ্ছে এগুলো আমি আগের পৃষ্ঠে আসতেছি, একটু জাস্ট কয়েকটা জিনিস লিখে দিই। সেটা হচ্ছে কি তাপ উৎপাদী। তাপ উৎপাদীতে কি হয়? তাপ উৎপাদীতে তাপ উৎপন্ন হয়, তাপ উৎপাদিতে তাপ উৎপন্ন হয়। আর তাপহারীতে কি হবে? তাপহারীতে তাপ শোষিত হয় বা তাপ হারায়, শোষিত হয় বা তাপ হারায়। আচ্ছা, ধরো একটা বিক্রিয়া আমি লিখতেছি, ধরো এখানে এ আর বি আছে, এ বিক্রিয়া করে ধরো সি আর ডি তৈরি করছে। এখন এই বিক্রিয়াটা যদি তাপ উৎপাদী হয়, এই বিক্রিয়াটা যদি কি হয়, তাপ উৎপাদী হয়, তখন একটা এখানে দেখো এখানে একটা এ ছিল, সে বি এর সাথে যুক্ত হয়ে সি আর ডি তৈরি করছে। তো বিক্রিয়ায় যে তাপের পরিবর্তন, তাপের পরিবর্তনকে আমরা ডেল্টা এস দিয়ে প্রকাশ করি, বা তাপের যে পরিবর্তন হয় এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? আমি একদম বেসিক থেকে পড়াচ্ছি এগুলা, মানে এগুলো নিয়ে আমরা অনেক চিন্তা করবো আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের সময়, বাট হালকা আইডিয়া দিচ্ছি আর কি তোমাকে। তাহলে এখানে তাপের পরিবর্তনকে আমি যদি ডেল্টা এইচ বলি, তাহলে বলো তো তাপ উৎপাদী প্রক্রিয়ায় ডেল্টা এইচ এর মান কি পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়? একটু মনে রাখবা, তাপ উৎপাদী প্রক্রিয়ায় ডেল্টা এইচটা নেগেটিভ হয়ে থাকে। কেন নেগেটিভ হয়, কেন পজিটিভ হয়, সব আলোচনা করব চ্যাপ্টার 4-এ গিয়ে, যে তাপ উৎপাদী প্রক্রিয়ায় ডেল্টা এইচ কেন নেগেটিভ হয় আর তাপহারীতে কেন পজিটিভ হয়, চ্যাপ্টার 4-এ গিয়ে পড়বো আমরা জিনিসগুলা। আর আরেকটা যেটা আছে আমাদের তাপহারী প্রক্রিয়া, তাপহারী প্রক্রিয়াতে তাপহারী প্রক্রিয়াতে ডেল্টা এইচটা কি হয়ে থাকে? ডেল্টা এইচ কিন্তু পজিটিভ হয়ে থাকে, ডেল্টা এইচ হয়ে থাকে পজিটিভ। এই জিনিসগুলো আমাদের হালকা আইডিয়া আছে। আমরা তাহলে বললাম দুইটা প্রক্রিয়া আছে, একটাকে আমরা বলি তাপ উৎপাদী, একটা হচ্ছে তাপহারী। তাপ উৎপাদীতে তাপ উৎপন্ন হয় আর তাপহারীতে তাপ শোষিত হয় বা তাপ হারায়। আর তাপ উৎপাদী প্রক্রিয়ায় ডেল্টা এইচটা নেগেটিভ, তাপহারী প্রক্রিয়ায় ডেল্টা এইচটা পজিটিভ। এগুলো যদি কেউ আগে থেকে জানা নাও থাকে একটু মনে রাখো, তবে এগুলো নিয়ে তুমি ভালো মানে কেউ যদি 9-10 এগুলো নাও পড়ো কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করবো কোথায়, চ্যাপ্টার 4-এ গিয়ে, রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে গিয়ে। কেমন? জাস্ট হালকা আইডিয়া তুমি নিয়ে রাখো, জাস্ট এগুলো জাস্ট মুখস্থ রাখো, তোমার যদি মনে না থাকে জাস্ট মুখস্থ রাখো, কেন হয়েছে না হয়েছে সব আমি পরে বলে দিব, বাট এখন বলার দরকার নেই আর কি। কেমন? আচ্ছা, এখন একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, সেটা হইলো ধরো এখানে একটা সিস্টেম আছে। সিস্টেম কি জিনিস? ধরো পরমাণু একটা সিস্টেম হইতে পারে, যার উপর তুমি গবেষণা করবা তাই হচ্ছে সিস্টেম, যার উপর গবেষণা করে তাই হচ্ছে সিস্টেম। মনে রাখবা, সিস্টেম যদি নিজে কখনো কাজ করে সেটা কি হয়? তাপ উৎপাদী হয়। কি করে? সিস্টেম এটা যদি নিজে কাজ, সিস্টেম যদি নিজে কাজ করে, সিস্টেম যদি নিজে কাজ করে তাহলে তা তাপ উৎপাদী হয়, তাপ উৎপাদী হয়, মানে অর্থাৎ এই ক্ষেত্রে ডেল্টা এইচটা নেগেটিভ আসবে। আর কখনো যদি সিস্টেমের উপরে কাজ করা হয় তাহলে তুমি কিন্তু আলটিমেটলি শক্তি হারাই ফেলতেছো। দেখো সিস্টেম নিজে কাজ করা মানে কি, কিছু সে নিজে কাজ করে কিছুটা প্রডিউস করবে, তাহলে সেটা হচ্ছে তাপ উৎপাদী। আর তুমি যদি সিস্টেমের উপরে কাজ করো তাহলে তুমি তোমার শক্তি লস করতেছো না। তাহলে সিস্টেমের উপর কাজ করা হলে, সিস্টেমের উপর কাজ করা হলে তা তাপহারী হয়, অর্থাৎ ওই ক্ষেত্রে ডেল্টা এইচটা পজিটিভ আসে। আমাকে একটু করে জানাও যে এতটুকু বোঝা গেছে কিনা। দেখো আমি দুইটা জিনিস বলতেছি, সিস্টেম যদি নিজে কাজ করে
তাইলে কি হবে, সিস্টেম নিজে কাজ করলে কিছু একটা প্রডিউস করতেছে, তাইলে সেখানে তাপ উৎপাদী হবে। আর তুমি যদি সিস্টেমের উপরে কাজ করো তাহলে তুমি তোমার এনার্জি খরচ করতেছো, সেটা সিস্টেম তাপ শোষণ করতেছে, তাহলে সেটা কিন্তু ডেল্টা এইচটা পজিটিভ হবে বা তাপ হারি হবে। ওকে, এটা একটু তুলে ফেলো, তুলা হইলে একটু আমাকে জানো, এটা একটু তুলে ফেলো, তুলা হইলে একটু আমাকে জানো, একটু আর্লি তুলতে হবে কেমন, কারণ আমাদের অনেক পড়া বাকি আছে, একটু আর্লি তুলতে হবে। তোলা হয়েছে সবার, এটা তোলা হয়েছে, ডান ডান। এবার আসো আমরা আগে ইচ্ছায় যাই। তাহলে একটু করে বলো, এখানে দেখো তো, এই যে আমি যেটা বলতেছিলাম যে তুমি এখানে ইলেকট্রন বের করতেছিলা, বেসিক্যালি তুমি কি করতেছিলা, এখানে সোডিয়ামের এখানে 11টা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রনকে তুমি বের করে ফেলতেছো, বের করে তুমি সোডিয়াম প্লাসে পরিণত করতেছো, তাহলে এখানে দেখো অবশ্যই একটা তাপের পরিবর্তন হবে, অবশ্যই এখানে একটা তাপের পরিবর্তন হবে। বলতে পারবা এটা কি তাপ হারি নাকি তাপ উৎপাদী হবে? দেখো ইলেকট্রন কিন্তু নিজে বের হচ্ছিল না, ইলেকট্রনকে তুমি বাইরে থেকে এনার্জি দিয়ে বের করতেছো, এইখান থেকে বাইরে থেকে কাজ, এটার উপরে কাজ করে ইলেকট্রনকে বের করতেছিলা, তাহলে এটার উপরে তুমি কাজ করতেছো, তাহলে এটা কি ডেল্টা এইচটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে বলো তো? ডেল্টা এইচটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? ডেফিনেটলি পজিটিভ হবে বা তাপহারি হবে, বুঝতেছো জিনিসটা? এটা পজিটিভ হবে। কেন পজিটিভ হবে আমি তোমাকে বলি। দেখো এখানে সোডিয়াম ছিল, আমাদের সোডিয়াম ছিল, তাহলে সোডিয়াম যেটা আছে তার শেষ কক্ষপথে ইলেকট্রন আছে, এটা আরামসে ঘুরতেছিল, এখানে এদের মধ্যে একটা আকর্ষণ ছিল, ওই যে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ। তো তুমি এই ইলেকট্রনটাকে বের করবা, এটা তো নিজে নিজে বের হবে না, ডেফিনেটলি তোমার এটার উপর একটা কাজ করা লাগবে, একটা এনার্জি প্রদান করা লাগবে, তারপর হচ্ছে সেটা বের হবে। তো আয়নীকরণ শক্তির ডেফিনেশন হচ্ছে এটাই, যে এক মোল বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন বের করার জন্য, এক মোল ইলেকট্রন বের করে সেটাকে এক মোল বিচ্ছিন্ন গ্যাসীয় ধনাত্মক পরমাণুতে পরিণত করতে সর্বনিম্ন যেই পরিমাণ শক্তি প্রদান করা লাগে, সর্বনিম্ন যেই পরিমাণ শক্তি প্রদান করা লাগে। দেখো আমি তোমাকে বলি, এইটার কথা, এইটার কথা এক মুহূর্তের জন্য ভুলে যাও। কোনটার কথা? এই জিনিসটার কথা এক মুহূর্তের জন্য ভুলে যাও, এটা ধরো এই কথাটা লেখা নেই, আমি এখান থেকে ডেফিনেশনটা দিয়ে আসো। এখান থেকে ডেফিনেশনটা হবে এরকম, যে একটা সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের করতে সর্বনিম্ন যেই পরিমাণ শক্তি প্রয়োজন, মানে একটা সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের করতে সর্বনিম্ন যেই পরিমাণ শক্তি প্রয়োজন তাকে আমরা বলবো আয়নীকরণ শক্তি। এটা এই ডেফিনেশন মানে পরীক্ষার খাতায় লেখা যাবে না, পরীক্ষার খাতায় লিখতে হবে এটা, বাট আমি তোমাকে সহজ করে বুঝাই। আমাদের কি হবে ডেফিনেশনটা, এই যে একটা সোডিয়াম পরমাণু থেকে একটা ইলেকট্রন তুমি বের করবা, এই ইলেকট্রনটা বের করার জন্য ইলেকট্রন নিজে নিজে বের হবে না, ডেফিনেটলি এখানে তোমাকে বাইরে থেকে এনার্জি দেওয়া লাগবে। তো একটা সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের করার জন্য সর্বনিম্ন যত এনার্জি দিলে এটা ইলেকট্রনটা বের হয়ে আসবে, সেই এনার্জিটাকে আমরা বলতেছি আয়নীকরণ শক্তি। তাহলে আয়নীকরণ শক্তির এই ডেফিনেশনটাকে বুঝতে পারছো? এটা এখনো পড়ায়নি, আগে বলে এই ডেফিনেশনটা বুঝতে পারছো কিনা, যে তোমার ধরো যে কোনো পরমাণু থেকে যদি তুমি ইলেকট্রন বের করতে চাও, মিনিমাম যতটুকু এনার্জি দিলে সেই ইলেকট্রনটা বের হয়ে আসবে, তাকে আমরা বলি আয়নীকরণ শক্তি। এর থেকে যদি বেশি এনার্জি দাও ডেফিনেটলি ইলেকট্রন বের হবে, বাট মিনিমাম যতটুকু এনার্জি দিলে ইলেকট্রন বের হবে তাকে আমরা বলতেছি আয়নীকরণ শক্তি। এইবার আসি এই ডেফিনেশনে, এখানে কিছু জিনিসপত্র আছে। দেখো প্রথম কথা হচ্ছে গ্যাসীয় কেন নেওয়া হইলো ভাই? পরমাণু তো কঠিন অবস্থায় থাকতে পারে, তরল অবস্থায় থাকতে পারে, গ্যাসীয় কেন নেওয়া হইলো কেউ বলতে পারবা? প্রথম কথা হচ্ছে গ্যাসীয় কেন নেওয়া হইলো, মানে তরল থাকতে পারতো, কঠিন থাকতে পারতো। গ্যাসীয় নেওয়ার কারণ হচ্ছে তরল আর কঠিনে কি হয়, তরল আর কঠিন অবস্থাতে ওই গ্যাসগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি থাকে না, এরা কিন্তু একদম যুক্ত অবস্থায় থাকে। আমরা যখন ইলেকট্রনকে বের করি আমরা কি করি, ইন্ডিভিজুয়াল সোডিয়াম পরমাণু থেকে ইলেকট্রন বের করতেছি, তাহলে গ্যাসীয় অবস্থায় পরমাণুগুলো মুক্ত অবস্থায় থাকে, মানে একটা থেকে আরেকটা দূরে দূরে থাকে। এই কারণে আমরা যখন ইলেকট্রন বের করব তখন আমাদের গ্যাসীয় অবস্থা থেকে বের করতে হবে, কারণ কঠিন বা তরল অবস্থায় কি হয় বলতো, কঠিন বা তরল অবস্থায় জিনিসটা সংঘবদ্ধ অবস্থায় থাকে বা কাছাকাছি একটা ধরে স্ফটিক আকারে থাকে বা এই ক্যালাস আকারে থাকে। এই কারণে তুমি কঠিন অবস্থায় ইলেকট্রন বের করতে পারবা না। কি করতে হবে বলতো, তোমাকে বের করতে হবে আমাদের এই যে গ্যাসীয় অবস্থাতে। গ্যাসীয় অবস্থায় কি হয়, এই যে পরমাণুগুলো সবাই আলাদা আলাদা মানে দূরে দূরে থাকবে, এইখান থেকে তুমি ইলেকট্রন বের করা পসিবল। বোঝা গেছে নাকি বুঝো নাই গ্যাসীয় অবস্থায় কেন? বোঝা গেছে নাকি বুঝো নাই গ্যাসীয় অবস্থায় কেন? এটা কি বুঝছো গ্যাসীয় অবস্থায় কেন নি? ওকে, এইবার আসো যে ভাই গ্যাসীয় অবস্থা বুঝতে পারলাম, কিন্তু এক মোলের কথা কেন বলতেছে? তুমি খেয়াল করে দেখো, এই একটা পরমাণু থেকে তুমি যদি একটা ইলেকট্রন বের করো তাহলে যেই এনার্জিটা লাগতেছে সেটাকে আমরা বলতেছি আয়নীকরণ শক্তি। বাট প্রবলেমটা কি, প্রবলেম হচ্ছে এই একটা পরমাণু যদি তুমি কনসিডার করো, একটা পরমাণু এতই ক্ষুদ্র, এখান থেকে যদি তুমি ইলেকট্রন বের করো তাহলে যেই এনার্জির পরিমাণটা আসবে এটা খুবই ক্ষুদ্র হবে। এখানে যে এনার্জির পরিমাণটা আসবে এটা খুবই ক্ষুদ্র হবে, মানে যদি তুমি একটা পরমাণু দিয়ে হিসাব করো, তুমি যদি কি করো একটা পরমাণু থেকে যদি একটা ইলেকট্রন বের করো তাহলে যে এনার্জিটা হিসাব করবা সেটা এতই ক্ষুদ্র আসবে তুমি সেটাকে জিরোর কাছাকাছি ধরতে পারো। তাই আমাদের একটা বড় এনার্জির ইউনিট দরকার। তাই আমরা কি করি, আমরা এই জন্য বলি যে না,
আমরা সবাই জানি এই 1 মোলের মধ্যে কয়টা পরমাণু থাকে বলো তো? এই 1 মোলের মধ্যে কয়টা পরমাণু থাকে? 1 মোলের মধ্যে থাকে 6.022 গুণন 10⁻23 সংখ্যক পরমাণু থাকে। এই জন্য আমরা এই এনার্জির ভ্যালুটাকে বড় দেখানোর জন্য আমরা কি বলি যে এত সংখ্যক পরমাণু বা 1 মোল বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে, দেখো প্রত্যেকটা থেকে তুমি একটা করে ইলেকট্রন বের করতেছো, প্রত্যেকটা থেকে তুমি এই সোডিয়াম থেকে 1টা ইলেকট্রন বের করতেছো, তাহলে এত সংখ্যক পরমাণু থেকে কয়টা ইলেকট্রন বের করবা? এত সংখ্যক, মানে আলটিমেটলি 1 মোল ইলেকট্রন বের করবা। তাহলে কয়টা ধনাত্মক পরমাণু তৈরি হবে? 1 মোল থেকে দেখো 1 মোল, একটা থেকে একটা তৈরি হচ্ছে, তাহলে 1 মোল থেকে 1 মোল তৈরি হবে, তাহলে 1 মোল গ্যাস বিচ্ছিন্ন গ্যাসীয় ধনাত্মক পরমাণু তৈরি হবে। তাই ডেফিনেশন যখন আমরা দিব আয়নীকরণ শক্তির, আমরা এই ডেফিনেশনটা দিব, আমরা বলবো যে 1 মোল বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন বের করে 1 মোল বিচ্ছিন্ন গ্যাসীয় ধনাত্মক পরমাণুতে পরিণত করতে সর্বনিম্ন যে শক্তির প্রয়োজন তাকে আমরা বলি আয়নীকরণ শক্তি, তাকে আমরা বলি আয়নীকরণ শক্তি। এইবার আমাকে বলো আয়নীকরণ শক্তির ডেফিনেশনটা বুঝতে পারছো কিনা? যদি কোনো জায়গায় ডাউট থাকে আমাকে বলতে পারো। কয়েকটা পয়েন্ট আছে। একটা হচ্ছে আমরা গ্যাসীয় কেন নিলাম, তরল কেন নিলাম না? গ্যাসীয় নেওয়ার কারণ হচ্ছে তরল আর কঠিন নিলে জিনিসগুলো স্ফটিক আকারে কাছাকাছি থাকতো, গ্যাসীয় নিলে পরমাণুগুলো ইন্ডিভিজুয়ালি দূরে দূরে থাকে, সেখান থেকে ইলেকট্রন বের করা যায়। বাট যখন কাছাকাছি একদম স্ফটিক আকারে থাকবে সেখান থেকে ইলেকট্রন বের করা যায় না। দ্বিতীয় কথা হচ্ছে মোল কেন নিলাম? মোল নেওয়ার কারণ হচ্ছে তুমি যদি একটা সিঙ্গেল পরমাণু চিন্তা করো, একটা সিঙ্গেল পরমাণু থেকে 1টি ইলেকট্রন বের করতে যে এনার্জিটা লাগে খুবই অল্প এনার্জি, এই এনার্জিটাকে হিসাব করা আসলে যায় না, মানে এতই কম মান থাকে। তাই আমরা একটা পরমাণু না নিয়ে অনেকগুলো পরমাণু নিয়ে চিন্তা করি, বা 1 মোল নিয়ে চিন্তা করি, 1 মোলে এত সংখ্যক পরমাণু থাকে, এই জন্য এখানে 1 মোলের কনসেপ্টটা আসে। তাহলে দেখো ডেফিনেশনটা কি হবে, যে গ্যাসীয় অবস্থায় কোন মোলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণু হতে 1 মোল ইলেকট্রন সরিয়ে একে গ্যাসীয় বিচ্ছিন্ন 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে সর্বনিম্ন যে শক্তি প্রয়োজন তাকে আমরা বলি সেই মোলের আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভবও বলা হয়ে থাকে। আশা করি এটা এতটুকু বোঝা গেছে। কেউ যদি কোনো জায়গায় না বুঝো তাকে আমাকে বিচ্ছিন্ন দিয়ে কি বুঝাচ্ছেন? বিচ্ছিন্ন দিয়ে বুঝাচ্ছি হচ্ছে এরকম, দেখো মানে একটা ধরো সোডিয়াম পরমাণু এখানে আছে, একটা সোডিয়াম এখানে আছে, একটা সোডিয়াম এখানে আছে, এগুলো হচ্ছে বিচ্ছিন্ন। যদি এরকম থাকতো, ধরো সোডিয়ামগুলো যদি খুব কাছাকাছি থাকতো, তাহলে তুমি এখান থেকে ইলেকট্রন বের করতে পারতা বলো তো? ধরো এরকম অবস্থা, সোডিয়াম ধরো কঠিন অবস্থায় আছে, তাহলে এখানে কি তুমি ইলেকট্রন বের করতে পারতা বলতো এই চিত্র থেকে? ভাইয়া Na পজিটিভ কেন হইলো? এই ডেল্টা এইচটা আচ্ছা Na প্লাস কেন হইলো? এটা তো ভাই সিম্পল জিনিস। দেখো সোডিয়ামে ইলেকট্রন আছে 11টা, প্রোটন আছে 11টা, তো একটা ইলেকট্রন বের করে ফেলছো, তাহলে এই এখন সোডিয়াম প্লাসে তাহলে ইলেকট্রন থাকবে কয়টা? 10টা না? মানে সোডিয়ামে তো 11টা ইলেকট্রন আছে, এখান থেকে একটা ইলেকট্রন বের করে ফেলছো, তো ইলেকট্রন বের করে ফেলে সেটাকে প্লাস দিয়ে দেখায়। যে যদি তুমি কি করো ইলেকট্রন, ধরো কথার কথা তুমি এখানে এক্স দিছো, তারপর ধরো একটা ইলেকট্রন যুক্ত করতেছো, তো এই ইলেকট্রন একটা কি বেশি আছে না? বেশি থাকলে মাইনাস দিয়ে দেখায়, আর যদি কি করো বের করে ফেলো তাহলে সেটাকে প্লাস দিয়ে দেখায়। বুঝা গেছে বিপ্র? আশা করি তুমি বুঝতে পারছো। নেক্সটে যাই, আসো নেক্সটে যাই। নেক্সটে দেখো, নেক্সটে এবার আমরা তাহলে একটু করে বলি। প্রথম কথা দেখো, আয়নীকরণ শক্তি যেটা আছে, আয়নীকরণ শক্তি, এটাকে আমরা আয়নীকরণ বিভবও বলতে পারি। এটাকে কি বলা যায়? আয়নীকরণ বিভব। এটাকে আরেকটা নাম হচ্ছে আয়নীকরণ বিভব। আয়নীকরণ শক্তির ইংলিশ টার্ম কি? আয়োনাইজেশন, এনার্জি। আর আয়নীকরণ বিভব, এটার ইংলিশ টার্ম হবে আয়োনাইজেশন পটেনশিয়াল। মানে দুটো সেম আর কি, বুঝছো? দুটো সেম জিনিস। মানে আয়নীকরণ শক্তির অপর নাম হচ্ছে আয়নীকরণ বিভব, তাহলে আয়নীকরণ শক্তির ইংলিশ টার্ম হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, আর আয়নীকরণ বিভবের ইংলিশ টার্ম হচ্ছে আয়োনাইজেশন পটেনশিয়াল। তার মানে আয়নীকরণ শক্তিটাকে আমরা সংক্ষেপে এখন থেকে I.E, এখন থেকে আমরা পুরা লিখবো না, আমরা I.E বা I.P দিয়ে প্রকাশ করব। মনে থাকবে আমরা আয়নীকরণ শক্তিকে কি দিয়ে প্রকাশ করব? I.E অথবা I.P দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, এটা কি মনে থাকবে ভাই? আমরা এখন থেকে আয়নীকরণ শক্তিকে I.E বা I.P দিয়ে প্রকাশ করব। এবার আসো একটা জিনিস দেখে আসো। দেখো ধরো আমরা সোডিয়াম পরমাণুর জন্য চিন্তা করতেছি। সোডিয়ামে চিন্তা করে দেখো, সোডিয়াম আমরা সবাই জানি 11টা প্রোটন থাকে এবং 11টা ইলেকট্রন থাকে সোডিয়ামে। তাহলে এখানে তুমি প্রথমে সোডিয়ামকে নিছো, একটা গ্যাসীয় সোডিয়ামকে নিছো, এখান থেকে তুমি একটা ইলেকট্রন বের করতেছো, প্রথম ইলেকট্রন। তাহলে ধরো এটা কিসে পরিণত হবে? এটা পরিণত হবে তোমার হচ্ছে এখানে সোডিয়াম প্লাসে। দেখো একটা ইলেকট্রন যদি বের করে ফেলো তাহলে এই পরিণত হবে সোডিয়াম প্লাসে, কারণ এখানে একটা ইলেকট্রন নাই, মানে এখান থেকে একটা ইলেকট্রন বের করে ফেলছো, তাহলে একটা ইলেকট্রন কম আছে, তাহলে এখানে কি তৈরি হবে? সোডিয়াম প্লাস তৈরি হবে। আচ্ছা, এখানে যে ডেল্টা এইচ থাকে মানে তাপের পরিবর্তন, এটাকে তুমি কি বলছো? প্রথম আয়নীকরণ শক্তি বলছো না? বা এটাকে আমরা আয়নীকরণ শক্তি বলতে পারি না, কারণ প্রথম ইলেকট্রন বের করছো,
প্রথম একটা পরমাণু থেকে যখন আমরা একক ধনাত্মক আয়নে বের করি, উৎপন্ন করি, তখন এটাকে আমরা বলতে পারি আমি প্রথম ইলেকট্রন বের করছি, তাহলে এটা তো আয়নীকরণ শক্তি, এটাকে আমরা নাম দিতে পারি আয়নীকরণ শক্তি 1 বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, ধরো এই যে সোডিয়াম প্লাস আছে, এইখান থেকেও তুমি একটা ইলেকট্রন বের করবা, এখান থেকেও তুমি কি করবা, একটা ইলেকট্রন বের করবা। তাহলে বলো তো এবার এটা কিসে পরিণত হবে? সোডিয়াম প্লাস থেকে যদি একটা ইলেকট্রন বের করো, তাহলে সেটা কিসে পরিণত হবে? ওকে, আচ্ছা, বইটা দেখাই দিব আমি তোমাকে ক্লাসের পরেই। বলো এখানে তাহলে সোডিয়াম প্লাস থেকে যদি একটা ইলেকট্রন বের করে ফেলো, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা থাকবে 2টা, তাহলে এখানে সোডিয়াম 2 প্লাস হবে। যদিও সোডিয়াম 2 প্লাস গঠিত হয় না, কেন হয় না সেটা পরে ডিসকাশন, বাট আমরা থিওরিটিক্যালি দেখতেছি। আচ্ছা, তাহলে এটাকে আমি কি বলবো? এই ডেল্টা এইচটাকে আমরা কি বলবো? দেখো, প্রথম ইলেকট্রন যখন আমরা বের করি, এটাকে বলা হয় প্রথম আয়নীকরণ শক্তি। এটাকে কি বলা হয়? প্রথম আয়নীকরণ শক্তি। এরপর একটা দ্বিতীয় ইলেকট্রন যখন আমরা বের করতেছি, এটাকে বলা হয় দ্বিতীয় আয়নীকরণ শক্তি। ভালো করে বুঝো, এটাকে তাহলে আমরা কি বলতে পারি? এটাকে বলা হয় প্রথম আয়নীকরণ শক্তি। আর এটাকে আমরা বলবো দ্বিতীয় আয়নীকরণ শক্তি। প্রথম ইলেকট্রন যখন আমরা বের করি, সেটাকে বলে প্রথম আয়নীকরণ শক্তি, আর দ্বিতীয় ইলেকট্রন যখন বের করা হয়, তাকে আমরা বলবো দ্বিতীয় আয়নীকরণ শক্তি। আচ্ছা, এইবার দেখো, এইবার যদি আমি এই সোডিয়াম 2 প্লাস থেকে আরও একটা ইলেকট্রন বের করতাম, যদিও সোডিয়াম 2 প্লাস গঠিত হয় না, কেন হয় না সেটা পরে ডিসকাশন, বাট আমরা থিওরিটিক্যাল আলোচনা করতেছি। তাহলে বলতে এবার কি তৈরি হবে? সোডিয়াম 3 প্লাস তৈরি হবে না? এবার সোডিয়াম 3 প্লাস তৈরি হবে। তাহলে কেউ কি বলতে পারবা, এই যে এটাকে আমরা কত নাম্বার আয়নীকরণ শক্তি বলবো? 3 নাম্বার আয়নীকরণ শক্তি বলবো, বা এটাকে আমরা বলবো তৃতীয় আয়নীকরণ শক্তি। এটাকে কি বলা হবে? তৃতীয় আয়নীকরণ শক্তি বলা হবে। বোঝা গেছে ডেল্টা এইচটাকে? এই ডেল্টা এইচটাকে আমরা কি বলবো? তৃতীয় আয়নীকরণ শক্তি বলবো। আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করে দেখি আসো আমরা, সেটা হইলো এই যে সোডিয়াম প্লাস ছিল, বা এই যে সোডিয়াম ছিল, সোডিয়াম প্লাস ছিল, সোডিয়াম 2 প্লাস ছিল। দেখো ভালো করে বুঝো, এখানের মধ্যে প্রোটন আছে 11টা, এখানের মধ্যে ইলেকট্রন আছে 11টা। ওকে, এইখানের মধ্যে প্রোটন কিন্তু 11টাই আছে, বাট ইলেকট্রন একটা কম আছে, তাহলে এখানে ইলেকট্রন আছে 10টা। আর এইখানে দেখো প্রোটন 11টাই আছে, আর এখানে ইলেকট্রন আছে 9টা। দেখো দুইটা প্লাস মানে কি 9টা ইলেকট্রন আছে। বলো তো কোন ক্ষেত্রে আমি যদি IE1 আর IE2 এর মধ্যে কম্পেয়ার করি, এইটা এবং এটার ক্ষেত্রে কম্পেয়ার করি, কোন জায়গা থেকে ইলেকট্রন বের করাটা সব থেকে বেশি কষ্ট হবে? মানে এই দুইটার মধ্যে IE1 আর IE2 এর মধ্যে কোনটা থেকে ইলেকট্রন বের করা সব থেকে বেশি টাফ হবে? মানে এটাকে পরে চিন্তা করিও, আগে এই দুইটার মধ্যে বলো কোনটার মধ্যে হবে? 2 এর মধ্যে। কেন 2 এর মধ্যে? আমি তোমাকে বলি, দেখো এখানে কি হয়েছে, এখানে প্রোটন আছে 11টা, তারা 11টা ইলেকট্রনকে টেনে ধরে রাখছে, বাট এখানে কিন্তু প্রোটন সংখ্যাটা কিন্তু কমে নাই, বাট ইলেকট্রন সংখ্যাটা দেখো কমে গেছে। এর ফলে কি হবে? ইলেকট্রন সংখ্যা কমে যাওয়ার ফলে প্রতিটা ইলেকট্রন বেশি পরিমাণ আরো আকর্ষণ অনুভব করবে। তুমি যদি অ্যাভারেজ হিসাব করো, এখানে অ্যাভারেজে একটা ইলেকট্রন একটা প্রোটন দ্বারা আকর্ষিত হচ্ছে, মানে অ্যাভারেজ যদি হিসাব করো, এখানে কিন্তু অ্যাভারেজ ভ্যালুটা বেড়ে যাবে। মানে জ্যাড ইফেক্টিভলি ব্যাখ্যা করা যায় জিনিসগুলোকে, বাট ওইটা আমরা না যাই। বুঝতেই পারতেছো, এখানে আকারও ছোট হবে আর এখানে আকর্ষণটাও তীব্র হবে। এর ফলে এইখান থেকে তুমি সহজে, যত সহজে ইলেকট্রন বের করতে পারবা, এইখান থেকে কিন্তু তত সহজে ইলেকট্রন বের করতে পারবা না। কথাটা বোঝা গেছে? এইখান থেকে যত সহজে ইলেকট্রন বের করা যাবে, এইখান থেকে তত সহজে ইলেকট্রন বের করা যাবে না। তার মানে এইখান থেকে যদি ইলেকট্রন বের করো, তাহলে এখানে এনার্জির পরিমাণটা মোটামুটি কম আসবে। বলতে তাহলে এই IE2 আর IE1 এর মধ্যে কোনটার ভ্যালু বড় হবে? IE2 আর IE1 এর মধ্যে কোনটার ভ্যালু বড় হবে? যেহেতু এইখান থেকে তোমার ইলেকট্রন বের করতে বেশি পরিমাণে শক্তি দিতে হবে, কারণ এখানে আকর্ষণটা বেশি, ফলে এখানে ইলেকট্রন বের করাটা খুবই কষ্টসাধ্য। তাই এইখানে ডেফিনেটলি এই ভ্যালুটা এটা থেকে বড় আসবে। মনে রাখবা কি বলতো, এখানে আমরা মনে রাখবো সবসময় এই যে IE2 এর ভ্যালুটা IE1 থেকে বড় আসবে। এবার আসি এটার ক্ষেত্রে, দেখো আচ্ছা এখানে দেখো তো, এই যে 2 আর 3 এর মধ্যে কোন জায়গা থেকে ইলেকট্রন বের করতে সব থেকে বেশি এনার্জি দিতে হবে? 2 আর 3 এর মধ্যে কোন জায়গা থেকে ইলেকট্রন বের করতে শক্তি বেশি দিতে হবে? দেখো এখানে কিন্তু ইলেকট্রন সংখ্যা আরও কমে গেছে, তাহলে এখানে টানটা আরও বেশি প্রোটন কর্তৃক, তাহলে এইখানে ইলেকট্রনটাকে এখান থেকে বের করার জন্য আরও বেশি শক্তি তোমাকে দেওয়া লাগবে। তার মানে IE3 এর ভ্যালুটা IE2 থেকেও বড়। তার মানে আমরা এটা মনে রাখতে পারি, সেটা হচ্ছে কি IE1 থেকে IE2 এর ভ্যালু বড় হবে, IE2 থেকে IE3 এর ভ্যালু বড় হবে,
এভাবে করে জিনিসটা চলতেই থাকবে। দেখো এটা বোঝা গেছে কিনা, দেখো এটা বোঝা গেছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, দেখো বুঝছো কিনা। লাইভের সমস্যা হচ্ছে, সাউন্ড সমস্যা হচ্ছে, আমার এখানে তো ঠিক আছে ভাই সাউন্ড। একটু তুমি রিফ্রেশ দিয়ে দেখিও, তাহলে আশা করি তোমার ঠিক হয়ে যাবে। এতটুকু বোঝা গেছে সবার? আচ্ছা, আরেকটা জিনিস তুমি খেয়াল করে দেখো, কোনো জায়গায় কি ইলেকট্রন নিজে থেকে বের হবে? কোনো জায়গায় কি ইলেকট্রন নিজে থেকে বের হবে? না, প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে এনার্জি প্রদান করা লাগবে এবং ইলেকট্রনকে বের করা লাগবে। তাহলে এইখানে প্রত্যেকটা ডেল্টা এইচ এগুলো কি তাপ উৎপাদী হবে নাকি তাপহারী হবে? প্রত্যেকটা ডেল্টা এইচ এখানে তাপহারী হবে, কারণ কোনো জায়গাতেই ইলেকট্রন নিচ থেকে বের হবে না। এখানে প্রত্যেকবারই তোমাকে এনার্জি দিয়ে ইলেকট্রনকে বের করতে হবে। তার মানে আমরা এটাও বলতে পারি যে এই যে ডেল্টা এইচ বা এই যে IE1 বলো বা IE2 বলো বা IE3 বলো, এরা সবাই কি হবে বলো তো? এটা সবাই কিন্তু তাপহারী হবে। তার মানে এখানে ডেল্টা এইচটা পজিটিভ আসবে, ডেল্টা এইচটা সবার ডেল্টা এইচটা পজিটিভ আসবে, সবার ডেল্টা এইচটা এখানে পজিটিভ আসবে। তার মানে আমরা এটাও বলতে পারি আমার যে IE1 আছে, বা আমি তোমাকে চলো নেক্সট পৃষ্ঠায় দিই, আমার যেখানে IE1 থাকবে, IE2 থাকবে, IE3 থাকবে, এরা সবাই কি আসবে? এরা যারা যারা আছে এদের সবার জন্য ডেল্টা এইচটা পজিটিভ আসবে। আশা করি এইগুলো আমরা MCQর জন্য পারবো যা আসবে। হোপফুলি এতটুকু আমরা সবাই এখানে বুঝতে পারছি। কারো এখানে কোনো সমস্যা নেই? কারো এখানে কোনো সমস্যা আছে একটু করে আমাকে বলতে পারো? নাই আশা করি। একটা জিনিস দেখো, সেটা হইলো এই যে আয়নীকরণ শক্তি, এটা তো একটা শক্তি, তাহলে এটার একটা একক থাকবে। তাহলে আমরা এখন দেখবো আয়নীকরণ শক্তির একক। আয়নীকরণ শক্তির একক দেখব। এটার একক হয়ে বলো তো একটু করে, শক্তির একক কি হয়? তোমরা পড়ে আসছো, শক্তির একক কি হয় জানো? শক্তির একক কি হয়? জুল হয়ে থাকে না? জুল। শক্তির একক কি হয়ে থাকে? শক্তির একক হয়ে থাকে জুল। বাট জুলের একটু বড় একক কি? কিলো জুল। তাহলে মনে রাখবে আয়নীকরণ শক্তির একক হবে কিলো জুল। বাট এখানে তুমি 1 মোল থেকে বের করতেছিলা, তাহলে কিলো জুল পার মোল। দেখো একটা জিনিস আমি তোমাকে বলি, মনে রাখবো আমরা একটা জিনিস, যেখানে শক্তির একক কিলো জুল হয়ে থাকে বাট তুমি 1 মোল থেকে বের করতেছিলা, তাহলে কারণ এখানে দেখো এই যে মোলের হিসাব ছিল না, তাহলে এখানে আয়নীকরণ শক্তির হবে কিলো জুল, একক হবে কিলো জুল পার মোল। দেখো আরেকটা জিনিস আছে আমি তোমাকে বলি, আরেকটা একক আছে, সেটাকে আমরা বলি ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়, যদি পুরো নাম দেখি, ইলেকট্রন ভোল্ট। এটাও একটা শক্তির একক, মনে রাখবে এটাও কি একটা শক্তির একক। শক্তির একক হয়ে থাকে ইলেকট্রন ভোল্ট। এবং ইলেকট্রন ভোল্টের সাথে জুলের সম্পর্ক হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.6 × 10⁻19 জুল। এগুলো তোমরা হচ্ছে ওই গুণগত রসায়নে শক্তির এখানে কিন্তু পড়াইছিলাম। ইলেকট্রন ভোল্ট একটা শক্তির একক ছিল, দেখো মনে আছে কিনা তোমাদের? ইলেকট্রন ভোল্ট একটা শক্তির একক ছিল। তাই আয়নীকরণ শক্তির আরেকটা একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। একটু মনোযোগ দাও, তুমি যদি শক্তির এককটাকে কিলো জুলে রাখো, তাহলে এখানে কিন্তু পার মোলে হিসাব হয়, মানে 1 মোলে কত কিলো জুল শক্তি। আর ইলেকট্রন ভোল্টে যদি এককটাকে নাও, তাহলে পার অ্যাটমে হিসাব করি, মানে একটা পরমাণুতে কি পরিমাণ শক্তি আছে। তাহলে আয়নীকরণ শক্তির দুইটা একক আছে, এটা একটু মনে রাখতে হবে। একটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, আর একটা হচ্ছে কিলো জুল পার মোল। এটা কি বোঝা গেছে? দুটো হচ্ছে শক্তির একক, আয়নীকরণ শক্তির একক। আশা করি তুমি এতটুকু এখানে বুঝতে পারছো। আচ্ছা, এবার একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, সেটা হইলো এখানে একটা জিনিস কোশ্চেন সবসময় আসে যে সোডিয়াম প্লাস গঠিত হলেও সোডিয়াম 2+ গঠিত হয় না কেন? গঠিত হয় না কেন? দেখো এখন তুমি বলতে পারো, ভাই আপনি এখানে সোডিয়াম 2+ গঠন করছেন, এটা আমি তোমাকে এক্সাম্পল দিয়ে দেখাইছি। আমি তো প্রথমেই বলছি সোডিয়াম 2+ গঠিত হয় না অ্যাকচুয়ালি বাস্তবে। আচ্ছা, কেন হয় না চলো এটা নিয়ে ডিসকাশন করি। আসো দেখো, একটা জিনিস আমাকে বলো তো, সোডিয়ামের তুমি যদি লক্ষ্য করে দেখো ইলেকট্রন বিন্যাসটা, সোডিয়াম 11, এখানে কীরকম হবে? এটা হচ্ছে 1s2, তারপর হচ্ছে ভাই 2s2, তারপর হচ্ছে তোমার এখানে 2p6, তারপর এখানে 3s1। তাহলে একটু করে দেখো সোডিয়ামের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? সোডিয়ামের যোজ্যতা স্তর কোনটা? সোডিয়াম হচ্ছে এটা S ব্লক মৌল, তাহলে সোডিয়ামের যোজ্যতা স্তর হচ্ছে 3s। তাহলে সোডিয়ামের যোজ্যতা স্তরে মাত্র একটা ইলেকট্রন থাকে। তাহলে আমরা বলতে পারি যে সোডিয়াম যেটা আছে এর যোজ্যতা স্তরে একটি ইলেকট্রন থাকে, এখন কাহিনী কি হয় দেখো, যখন আমরা সোডিয়াম থেকে একটি ইলেকট্রন বের করে ফেলছি, তাহলে এটা তো সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে। এখন তুমি বলো সোডিয়াম প্লাসে কয়টা ইলেকট্রন আছে? সোডিয়াম প্লাসে ইলেকট্রন আছে 10টা। আর দেখো তো সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাসটা নিষ্ক্রিয় গ্যাস
নিয়নের মতো হবে না, নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো হবে না, কারণ নিয়নও তো 10টা ইলেকট্রন থাকে, নিয়নও তো 10টা ইলেকট্রন থাকে, বুঝতেছো কিনা দেখো। সোডিয়াম থেকে যখন তুমি সোডিয়াম প্লাস গঠন করছো, সোডিয়াম প্লাসে তো 10টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন বের হয়ে গেছে, তাহলে এই কারণে সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাসটা নিয়নের ইলেকট্রনের বিন্যাসের মতো, তাই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস সব থেকে বেশি স্থিতিশীল হয়। তার মানে এটা কি হবে, একটা অনেক বেশি স্থিতিশীল আয়ন হবে, যেহেতু এটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করছে, তাই এটা অনেক কি হবে, স্থিতিশীল আয়ন হবে। তো যে কোনো স্থিতিশীল অবস্থা থেকেই ইলেকট্রন বের করা অনেক টাফ। বের করা যাবে না তা না, বের করা যাবে, মানে জিনিসটা কি, ধরো এখানে কথার কথা এইখানে যে শক্তিটার প্রয়োজন হয়েছে, মানে সোডিয়াম থেকে যখন তুমি সোডিয়াম প্লাস তৈরি করছো, ধরো সোডিয়াম থেকে যখন তুমি সোডিয়াম প্লাস তৈরি করছো, তখন যে ডেল্টা এইচ বের করছো, ধরো এই ডেল্টা এইচ, এটাকে যদি আমি IE1 বলি, আর ধরো এরপরে যদি আমি সোডিয়াম প্লাস থেকে ইলেকট্রন বের করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি তো সোডিয়াম 2+ হওয়ার কথা, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি সোডিয়াম 2+ গঠিত হয় না, তখন ডেল্টা এইচটাকে তো আমি I2 বলবো। বাট কেন গঠিত হয় না বলো তো? গঠিত না হওয়ার পিছনে কারণ হচ্ছে এটা অনেক বেশি স্টেবল, এইটা অনেক বেশি স্টেবল, অনেক বেশি স্টেবল, তাই এখান থেকে তুমি ইলেকট্রন বের করাটা সহজ না। তাই অ্যাকচুয়ালি এইটা বের করতে অনেক বেশি শক্তি তোমাকে দিতে হবে, মানে এই দুটার মধ্যে শক্তির গ্যাপ অনেক বেশি। তাই কীভাবে বলো তো, যেহেতু এটা অনেক বেশি স্টেবল ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেলছে, তাই এখান থেকে সহজে ইলেকট্রন বের করা যায় না, আর সহজে ইলেকট্রন বের করা না গেলে কি হবে না, সোডিয়াম 2+ গঠিত হবে না। তাহলে এভাবে আমরা আনসারটা এভাবে দিব যে সোডিয়াম থেকে যখন সোডিয়াম প্লাসে পরিণত হয়, তখন সেটা তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে। এই কারণে সোডিয়াম প্লাস থেকে, যেহেতু স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেলছে, তাই সোডিয়াম প্লাস থেকে সোডিয়াম 2+ তৈরি করা যায় না। বোঝা গেছে? যা আসলে অ্যাকচুয়ালি যায়, মানে থিওরিটিক্যালি, কিন্তু অনেক বেশি এনার্জি দিতে হবে। না, ইলেকট্রন ভোল্টের ওইখানে একক কুলম হবে না, ইলেকট্রন ভোল্ট হচ্ছে শক্তির একক, শক্তির একক, তাই জুল হবে। আমাকে বলে এটা কি বোঝা গেছে ভাই? কারো যদি কোনো জায়গায় কনফিউশন থাকে আমাকে বলতে পারো, এটা কি তোমরা বুঝতে পারছো? একটু আমাকে জানাবা। এটা কি বোঝা গেছে ভাই জিনিসটা? ওকে, তুলে ফেলছো আশা করি। এবার দেখি নেক্সট কোয়েশ্চন, দেখি নেক্সট কোয়েশ্চন এভাবে করে যে ম্যাগনেসিয়াম MgCl2 গঠিত হলেও, MgCl2 গঠিত হলেও MgCl3 গঠিত হয় না কেন? গঠিত হয় না কেন? চলো এটা আনসার দেখি। দেখো ম্যাগনেসিয়ামে কি হয়, ম্যাগনেসিয়াম হচ্ছে 12 হবে ভাই, এটা তুমি নিজেই পারবা আসলে। তাহলে এখানে দেখবা ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে, 1s2, তারপর হচ্ছে 2s2, তারপর হচ্ছে 2p6, এরপরে দেখো 3s2। বলো যে যোজ্য স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। তাহলে এই 2টা ইলেকট্রনকে সে যদি ত্যাগ করে দেয়, তাহলে কিন্তু সে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেলবে। যেমন দেখো কি হয় ফার্স্টে, এই যে ম্যাগনেসিয়াম, এখান থেকে কিন্তু তুমি যখন ইলেকট্রনকে বের করবা, ধরো আমি যদি ম্যাগনেসিয়ামে গ্যাসীয় অবস্থা নিই, এখান থেকে যদি ইলেকট্রন বের করি, তাহলে কিন্তু ফার্স্টে আগে ম্যাগনেসিয়াম প্লাসে পরিণত হবে গ্যাসীয় অবস্থায়, আর এখানে যে ডেল্টা এইচ, এটাকে আমরা IE1 বলতে পারি, ভ্যালু দরকার নেই। দেন তুমি যদি ম্যাগনেসিয়াম প্লাস থেকে আরেকটা ইলেকট্রন বের করো, তাহলে কিন্তু ম্যাগনেসিয়াম 2+ পরিণত হবে গ্যাসীয় অবস্থায়, ডেল্টা এইচটা এখানেও পজিটিভ আসবে, এটাকে আমি IE2 বলতে পারি। ওকে, আচ্ছা, বাট এই ম্যাগনেসিয়াম 2+ যেটা আছে, এটা কি করছে, এখানে যেহেতু ইলেকট্রন 10টা, তাহলে এটা কিন্তু নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেলছে, লাভ করেছে, ফলে এটা অনেক বেশি স্থিতিশীল। এই কারণে যেহেতু এটা অনেক বেশি স্থিতিশীল, তাই ম্যাগনেসিয়াম 2+ থেকে তুমি যদি একটা ইলেকট্রন বের করতে চাও, তাহলে তোমাকে বিশাল এনার্জি দেওয়া লাগবে, বিশাল এনার্জি দেওয়া লাগবে। মানে ম্যাগনেসিয়াম 3+ যদি করতে চাও, তাহলে তোমাকে বিশাল এনার্জি দেওয়া লাগবে। তাই এত এনার্জি আসলে আমরা দিতে পারি না, তাই অ্যাকচুয়ালি এটা আসলে গঠিত হয় না। আর Mg3+ গঠিত না হলে MgCl3ও গঠিত হবে না। মানে ব্যাপারটা হচ্ছে থিওরিটিক্যালি গঠন করা যায়, মানে ডেল্টা এইচ এটাকে তুমি IE3 বলতে পারবা, থিওরিটিক্যালি এটা গঠন করা যায়। বাট এটা কি হয়, এটা গঠন করতে গেলে অনেক বেশি তাপ দেওয়া লাগবে। কেন? কারণ এটা তো একটা স্টেবল ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেলছে, এখান থেকে ইলেকট্রন বের করা সহজ না। বোঝা গেছে এতটুকু নাকি বুঝো নাই? দেখো তো বুঝছো কিনা। ইলেকট্রন কিভাবে বের হবে, ওই যে তুমি এনার্জি দিবা বাইরে থেকে, তাহলে ইলেকট্রন বের হবে। দেখো এটা বোঝা গেছে কিনা জিনিসটা। ম্যাগনেসিয়াম 3+ হবে না। আচ্ছা একটা জিনিস তোমাকে আমি বলি, দেখো এখানে এই যে IE1 আর IE2, এখানের মধ্যে কে বড়? IE1, IE2, IE3, আগে এই দুটার মধ্যে বলো তো, IE1 আর IE2 এর মধ্যে কে বড়?
কে বড়? IE2 হচ্ছে বড়। IE2 হচ্ছে, আচ্ছা আমি আরেকবার বুঝাই দিব, টেনশন নিও না, জাস্ট আগে একটু ধৈর্য ধরো, বা কোন জায়গায় বুঝো না এটা একটু ক্লিয়ার করে আমাকে কমেন্টে লিখো, তাহলে আমি বুঝাই দিচ্ছি। তাহলে IE1 থেকে IE2টা বড়, বাট এদের মধ্যে দেখবা ডিফারেন্সটা খুব বেশি থাকবে না, মানে এটা থেকে বড় হবে, মানে ধরো এটা যদি 700 হয় দেখবে এটা 1400 হবে, মানে কথার কথা, মানে আমি যদি একটা এক্সাম্পল দিই, দেখবে এটা যদি প্লাস 700 হয়ে থাকে কিলোজুল পার মোল, দেখবে এটা হবে কত? প্লাস 1400, ধরো কথার কথা, জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, র্যান্ডম ভ্যালু। বাট IE2 আর IE3 এর মধ্যে কে বড় হবে বলো তো? IE2 আর IE3 এর মধ্যে কে বড় হবে বলো তো? IE2 আর IE3 এর মধ্যে কে বড় হবে? ডেফিনেটলি IE3 বড় হবে, IE3 বড় হবে। বাট কাহিনী কি হবে জানো? IE3 এর মানটা IE2 থেকে অনেক বড় হবে, মানে দেখা যাবে এটার যদি তুমি ডেল্টা এইচ বের করো, দেখা যাবে এই ভ্যালুটা চলে আসতেছে প্রায় 40,000 বা 50,000 কিলোজুল পার মোল। কেন এরকম হয়েছে দেখো তো? এই দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স অনেক কম, বাট দেখবা এখানে একটা বিশাল বড় জাম্প তুমি এখানে পাবা, এনার্জির বিশাল বড় জাম্প পাবা। কেন হয়েছে এরকম, কেউ বলতে পারবা? এর কারণ হচ্ছে এইটা, দেখো এটা ছিল নিষ্ক্রিয় গ্যাসের, এটা নিয়নের মতো, এটা কিন্তু নিয়নের মতো ভাই, এটা কিন্তু এখনো নিষ্ক্রিয় হয় নাই, এটা এখনো নিষ্ক্রিয় হয় নাই, বাট এটা নিষ্ক্রিয় হয়ে গেছে, কারণ ওই যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রোমিনাস লাভ করছে, এই কারণে এখান থেকে ইলেকট্রন বের করতে গেলে হিউজ লেভেলের এনার্জি দেওয়া লাগবে। তাই যখনই নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ইলেকট্রোমিনাস লাভ করে ফেলে, এর পরবর্তীতে তুমি যদি ইলেকট্রন বের করতে চাও সেটা বের করা পসিবল থিওরিটিক্যালি, বাট অনেক বেশি এনার্জি দিতে হবে। এই দেখো এগুলোর মধ্যে এনার্জি ডিফারেন্সটা অনেক বেশি, দেখো এখানে এনার্জি গ্যাপটা অনেক বেশি। ক্লিয়ার জিনিসটা নাকি বুঝো নাই? দেখো তো বুঝছো কিনা, নাকি বুঝো নাই? এবার কি বুঝতে পারছো? হ্যাঁ, এইবার আমি বলি, একটু রিপিট করতে বলতেছিল অনেকেই, আমি তোমাকে বুঝাই বলি। দেখো আগে আমাকে বলো, পর্যায় সারণীতে সব থেকে বেশি স্থিতিশীল ইলেকট্রোবিন্যাস কারা দেখায়? পর্যায় সারণীতে সব থেকে বেশি স্থিতিশীল ইলেকট্রোবিন্যাস কারা দেখায়? যারা যারা বুঝো নাই তার একটা আনসার দাও। নোবেল গ্যাসগুলা বা নিষ্ক্রিয় গ্যাসগুলা। এখন নিষ্ক্রিয় গ্যাসগুলার মতো যদি কেউ ইলেকট্রোবিন্যাস লাভ করতে পারে, তাহলে সেও কিন্তু স্টেবল হয়ে যাবে, বা সেও কিন্তু আর মানে কারোর সাথে বিক্রিয়া করতে চাইবে না, বা আর আমরা জানি দুনিয়াতে সব কিছুই কী দিতে চায়, মানে সে একটি স্টেবিলিটি লাভ করতে চায়। তো কাহিনী কি হয়, এই ম্যাগনেসিয়াম এই কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় নাই, কারণ এখানে 3s2 আছে। ম্যাগনেসিয়াম থেকে ফার্স্টে ম্যাগনেসিয়াম প্লাস হইলো, পরে ম্যাগনেসিয়াম 2+ হইলো। দেখো এখন ম্যাগনেসিয়াম 2+ যখন হবে, ম্যাগনেসিয়াম 2+-এ কয়টা ইলেকট্রন থাকে? 10টা। নিয়নও তো 10টা ইলেকট্রন থাকে, তাহলে এইটার ইলেকট্রন বিন্যাসটা এখন নিয়নের মতো হয়ে গেল না? তাহলে এটা নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেলছে, তাহলে এইটা কি আর তার স্টেবিলিটি ব্রেক করতে চাইবে? এটা তো নিষ্ক্রিয় অবস্থা না, তাহলে এটা কি আর তার স্টেবিলিটি ব্রেক করতে চাইবে? ম্যাগনেসিয়াম 2+, বলো তো? ম্যাগনেসিয়াম 2+ কি তার স্টেবিলিটি ব্রেক করতে চাইবে? চাইবে না, কারণ সে স্টেবল হয়ে গেছে, তাই সেই ইলেকট্রন ত্যাগ করতে দিবে না। তাই যদি ত্যাগ করানো যাবে, বাট অনেক হিউজ লেভেলে এনার্জি দিতে হবে, এই কারণে ম্যাগনেসিয়াম 3+ নর্মালি গঠিত হয় না। যে ঘটনাটা আমরা সোডিয়ামের ক্ষেত্রে দেখে আসছি, সোডিয়ামের ক্ষেত্রে এরকম ছিল। দেখো যখনই একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে, সোডিয়াম প্লাস হয়ে গেছে, সোডিয়াম প্লাস কিন্তু নিয়নের মধ্যে ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেলছে, এই কারণে সোডিয়াম প্লাস থেকে ইলেকট্রন বের করা যায় না সহজে আর কি, মানে থিওরিটিক্যালি যাবে বাট অনেক কষ্ট হবে। বোঝা গেছে জিনিসগুলো নাকি বুঝো নাই?